শামীম আহমেদ হাইকোর্টে তার বিভিন্ন সময় সওয়াল জবাব তো আপনারা শুনেছেন, ভেতরে তো শোনেননি, দর্শকরা জানেন তার সম্পর্কে। অত্যন্ত বাগ্মী, অত্যন্ত সুবক্তা, অত্যন্ত ভালো আইনজীবী, এটা অনেকেই বলেন, নিন্দুকেরাও বলেন। আচ্ছা, আপনি হঠাৎ করে দুর্গাপুজো নিয়ে বললেন 1,10,000 টাকা উনি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রেড়ে করে উঠলেন যে এ টাকাটা কেন দেবে, এই ব্যাখ্যাটা কি? দেখুন, সংসার চালানো, ক্লাব চালানো আর সরকার চালানোর মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে হবে। আমরা যখন সংসারী হই তখন আমরা একটা 7 পাক বেঁধে বা কেউ কবুল বলে বিয়ে করে সংসার পাততে বসি। সরকার চালাতে গেলে সংবিধানের শপথ নিতে হয়, দুটো পার্থক্য আছে, দুটো ভিন্ন শপথ। হ্যাঁ, এখানে ভাত কাপড়ের শপথ নিলাম আর এখানে শুধু ভাত কাপড়ের শপথ নিলে হয় না। তাহলে সংবিধানের শপথ নিয়ে আপনি একদিকে যারা সরকারি কর্মচারী তাদের কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে কেন আপনি টাকা দেবেন না, এই সময়ের মধ্যে দিতে হবে, এই পার্সেন্টেজ টাকা দিয়ে তারপরে আমি মামলা শুনবো। তাহলে ভৎসিত হওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন টেক আউট করছেন ফর মডিফিকেশন অফ দ্য অর্ডার। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে স্পেসিফিক্যালি তারা লিখছে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা তাতে তারা এই টাকা দিতে পারছে না। শনিদা, ক্লাবের লোকেরা বিরিয়ানি খাক না, আলুর দম খাক না, আর বাংলার মানুষ হচ্ছে পান্তা ভাত খাক না, অসুবিধা কি আছে? না না, প্রশ্ন সেখানে নয়। প্রশ্ন হচ্ছে যে আপনি যে দিয়ে আর কথা আদালত ঘোষণা করেছে যে আমার অধিকার বলে, তার কারণ হচ্ছে এই যে মূল্য বৃদ্ধি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই যে আপনি বললেন খিচুড়ি খেতে হবে, খিচুড়ি খেতে গেলে তো আমাকে আলু আর ডালটা কিনতে হবে, আর আলু আর ডালের মূল্যটা বেড়ে গেছে বলে দিয়ে দিতে হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে 1,10,000 টাকা ইন্টু গোটা ক্লাব যদি পশ্চিমবঙ্গ হয়, পরিমাণটা হিসেব করলে মোটামুটি একজন মানুষ বলে দেবে কত? ঠিকই বলছে, রাজ্যে শিল্প হচ্ছে না, নবান্নে অভিযান চলছে, অভয়ের বিচারের পরিপ্রেক্ষিতে কথা হচ্ছে, কিন্তু ক্লাবগুলো কি খুশি করছে সামনে নির্বাচন আছে বলে? দেখুন, এই যে ক্লাবের সংখ্যাটা ওরা নির্ধারণ করছে না, আদালতের নির্দেশ ছিল আপনার রিপোর্ট দাখিল করুন, কিভাবে খরচ হয়েছে তা ব্যাখ্যা করুন। আজ অবধি সেই রিপোর্ট দাখিল করতে পারেনি। 2 নম্বর হচ্ছে, একথা কেন বললাম, একথা বললাম এ কারণে আমার কাছে অভিযোগ এসছে যে বেশ কিছু ক্ষেত্রে ক্লাবের কোনো অস্তিত্বই নেই, রেজিস্ট্রেশন নেই। আসলে কোনো রেজিস্ট্রেশন একটা নাম্বার ব্যবহার করছে বটে, কিন্তু সেই নাম্বারের কোনো ক্লাব ওইখানে অবস্থান করে না। ফলে যে রেজিস্ট্রেশন নাম্বারে যার কাছে টাকা দিচ্ছে সে হচ্ছে কোনো একটি তৃণমূলের এজেন্ট। না, তাহলে কি এবারে পুজোয় ক্লাবে টাকা কি আটকে যাবে? হাইকোর্টে যদি মামলা ইতিমধ্যে শুনছি নাকি অনেকে করছে, অনেকে আপনি নিজেও বলছেন, তাহলে ক্লাবের কর্তারা কি করবে? কারণ ভোটটা সামনে তো। দেখুন, টাকা আটকাবে কি আটকাবে না সেটা আদালত সিদ্ধান্ত নেবে। আমরা বলছি ধর্মের ভিত্তিতে টাকা আপনি খরচ করতে পারেন না, 1। 2, আমরা যখনই বলি ধর্মের ভিত্তিতে টাকা খরচ করছেন, তখনই আপনি এসে বলেন যে কোভিডের মাস্কের জন্য টাকা দিচ্ছি বা ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য টাকা দিচ্ছি। আপনি পুজো মণ্ডপে টাকা দিচ্ছেন, কিন্তু আপনার সৎ সাহস নেই যে আপনি আপনার যেটা আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলছেন সেই একই কথা গভর্নমেন্ট অর্ডার লিখতে। তার মানে আপনি জানেন যে সংবিধান আপনাকে ওই কথা বলতে পারমিট করে না, কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে জনগণকে মিসলিড করছেন। শামীমদা, এমন একটা সময় টাকাটা ঘোষণা করলেন, সারা বাংলা বন্যায় ভাসছে, যুবতুবু পরিস্থিতি, পশুতি মাকে নিয়ে যেতে হচ্ছে, রাস্তা নেই বলে, এই দৃশ্য বাংলায় দেখছি আমরা। তো এইটা কি সত্যি প্রয়োজন ছিল? এই জন্যই আমরা বলি যে আরবিট্রারি ডিসিশন, আইনের কচ্ছপকে আমরা বলি যে আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন তখন কি রেশনালিটি আপনি ভিত্তিতে ডিসিশন নিচ্ছেন। তাহলে আমার শিক্ষার ক্ষেত্রে অবস্থা করুন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না দিনের পর দিন, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিলের খাবার আপনি বাড়াতে পারছেন না, যে গরিব ছাত্ররা স্কুলে পড়তে যায় তারা একটা ডিম পাবে আর একটু ভালো খাবার পাবে, তার পুষ্টি আপনি স্থির করতে পারছেন না, পয়সার অভাবের কথা বলছেন। আর একই সময়ে আপনি যখন এইদিকে দিচ্ছেন, আপনি হসপিটালে যান, যে কোনো সরকারি হসপিটালে দেখবেন বেড ছাড়া বাইরে শুয়ে আছে, মেঝেতে শুয়ে আছে, মানে বেড দিতে পারছেন না। তাহলে সরকারি চিকিৎসা যা আমার অধিকার, আমার রোজকার খাবার যা আমার অধিকার,
রোজকার চাকরি বা আমার আমার এমপ্লয়মেন্ট, যা আমার অধিকার, যা সংবিধান আমার স্থির করে দিয়েছে, আপনি না, আমার স্বাধীনতা সংগ্রামীদের জীবনের বিনিময়, তাই সেই অধিকার আপনি সরকারের জায়গায় বসে সংবিধানের শপথ নিয়ে আপনি নিশ্চিত করছেন যাতে সেই অধিকার আমার কাছে না পৌঁছায়, আমার অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করছেন। ফলে যে ওই অধিকার, সংবিধানের স্বীকৃত অধিকার কেড়ে নিয়ে যে অধিকার সংবিধানে দেয়নি, ধর্মের ভিত্তিতে টাকা দেওয়া, সেই অধিকারকে সেই সেই অনধিকারকে আপনি চর্চা করছেন, ফলে আপনি একজন অপরাধী। উনি কারো কথা কি শুনছেন বলে মনে হয় আপনার? অপরাধীরা তাদের আলাদা আইন থাকে, অপরাধ তৈরি করার আইন, অপরাধ করার আইন, উনি অপরাধীদের আইন শুনছেন, সংবিধান আইন মানছেন না। কিন্তু আপনারা প্রায় বলছেন, অনেকেই বলছে এত দুর্নীতি হয়েছে, আসল মাথার খোঁজ চলছে, আবার কখনো কখনো সেটিং এর অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে। অভয়ের মা বিচারের দাবিতে সরব হচ্ছে, 9 তারিখে নবান্ন অভিযান আছে। আমার প্রশ্ন হচ্ছে রে, এই যে আসল মাথাটা পৌঁছানো যাচ্ছে না, এটা বারবার আপনিও অভিযোগ করছেন, কেন, কারণটা কি? প্রথম কথা হচ্ছে শুধু অভয়ের মা নয়, তামান্না খাতুনও আছে। অভয়ের মা নয়, পশ্চিমবঙ্গে আরজি কর হসপিটালে ঘটনার সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছে। ফলে শুধু অভয়ের মা নয়, অভয়ের মা লড়তে পারছে কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে যারা বামপন্থী প্রগতিশীল মানুষ, তারা রাস্তায় লড়াই করছে। অভয় মঞ্চ তৈরি করেছে একটা, তারা প্রতিনিয়ত সারা বছর ধরে লড়াই করছে। ফলে রাস্তার লড়াই তারাই করছে, আর একাকারের পক্ষে লড়াই করা সম্ভব না। ফলে সবাই মিলে লড়ছে। আর এই লড়ছে কেন? কারণ অভয়া আমাদের সন্তান, অভয়া এই পশ্চিমবঙ্গের সন্তান, অভয়া এই পশ্চিমবঙ্গের ডাক্তার। হ্যাঁ, আমাদের সব ঘরে সব যারা আমরা আছি, আমাদের সবার সন্তান হচ্ছে অভয়া। হ্যাঁ, ফলে অভয়ের মা বলে কাউকে নির্দিষ্ট করা, অভয়ের মা বলে নিশ্চয়ই যার গেছে তার তো যন্ত্রণার শেষ নেই। হ্যাঁ, কিন্তু আমাদের যন্ত্রণাও কম নয়। অভয়ের যন্ত্রণা, তিলোত্তমা যাই বলি না কারণ আমরা আমাদের প্রত্যেকদিন উই ওয়ান্ট জাস্টিসের কথা আমরা প্রায় বলি। শেষ করবো, আপনি ব্যস্ত রয়েছেন, চলে যাবেন, তবু দেখা হয়ে গেল পরন্ত বেলাতে, বৃষ্টিটা হতে পারে। সেটা হচ্ছে যে বাংলা ভাষা নিয়ে ব্যাপক চলছে, আর সেই বাংলা ভাষাতে দাঁড়িয়ে কবিগুরু জায়গাতে তার আদরে কেষ্টকে নিয়ে তিনি মঞ্চে দেখেছেন আপনি কি অকথ্য ভাষায় তার আইসি বোলপুরকে করলেন, আরেকজন বিধায়কও করলেন। কোন বাংলা সংস্কৃতির কথা বলছেন? বাংলা যে সংস্কৃতির জন্যে গৌরবান্বিত হয়েছে, যেখানে আমরা সিয়ার দাসকে পেয়েছি, যেখানে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, মধুসূদনকে পেয়েছি, সেই বাংলাকে উনি রিপ্রেজেন্ট করেন না, এটা বাংলার মানুষও জানেন। আমি এর আগেই বললাম যে অপরাধীদের নিজস্ব ভাষা হয়, নিজেদের সংস্কৃতি হয়, হ্যাঁ, তাদের নিজস্ব আইন আছে। যেহেতু এই দলের মধ্যে পড়েন না যারা আমরা সংবিধান মানি, আইন মানি, হ্যাঁ, এই দেশের সংস্কৃতি, এই আমার রাজ্যের সংস্কৃতি মানি, তার মধ্যে যেহেতু পড়েন না, তিনি ওনার রাস্তাতে আছেন। ফলে এই বিরোধ তো থাকবেই ওনার সঙ্গে। আমাদের যারা আইন মানেন, সংবিধান মানেন, বাংলা সংস্কৃতিকে বিশ্বাস করেন, বাংলা সংস্কৃতিকে আগিয়ে নিয়ে যেতে চান, তাদের সঙ্গে এই বিরোধ থাকবে। অত্যন্ত বেদনার সঙ্গে আমাদেরকে, উনি কালো কোট পরে আছেন, উনি আইনজীবী, বিরাট ভূমিকা জুডিশিয়ারি পার্টে, আমারও ভূমিকা গণতন্ত্রে ভোট পিলার, কিন্তু আমরা অত্যন্ত খুব ভালো জায়গা আছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার সঙ্গে শামীমদার কথাবার্তা হলো রাজ্যের পরিস্থিতি নিয়ে। অভয়া বলুন, তিলোত্তমা বলুন, তামান্না বলুন, একটি মেয়ে গ্যাং রেপ কলেজে, এই ঘটনা বাংলায় ঘটেছে, কিন্তু 1,10,000 টাকা চাই, তাদের ডিম ভাত খাবে না বিরিয়ানি খাবে সেটা ঠিক করবে হচ্ছে সরকার। আপনার সঙ্গে থাকুন। আপনার শামীম আহমেদের কথা শুনছিলেন, তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, কলকাতা হাইকোর্ট। নমস্কার।